ওরে, কাশিতে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। কাশির ঘাট কি সুন্দর, সেখানে বসে কত কথা হলো। দুজনের এই সাক্ষাৎকার কোনো নতুন মাত্রা যোগ করেছে কি? এমনও তো হতে পারে যে তাদের মধ্যে যৌন সংসর্গ হয়েছিল। মনে রাখবেন, মেয়েরা কখনো পুরুষকে রেপ করে না, বরং পুরুষরাই মেয়েদের করে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস জন্মান্তর। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মান্তর। কুসুম কুমারীর সঙ্গে হরিদাসের বিয়ে হয়নি, হয়েছিল শিবনাথের। কুসুম কুমারীর 42 বছর বয়সে শিবনাথ মারা যান। কুসুম কুমারী বেঁচেছিলেন 96 বছর বয়স অবধি। তিনি সারা জীবন হরিদাসের কথা মাঝে মাঝে ভাবতেন কিনা তা বলা যায় না। শিবনাথের সঙ্গে তার দাম্পত্য জীবন সুখেরই হয়েছিল। কুসুম কুমারীর মৃত্যুকালে তার ছেলে, মেয়ে, নাতি নাতনি এবং তোষ্য পুত্র কন্যা মিলে সংখ্যাটা বড় কম হয়নি। কুসুম কুমারী পরবর্তী 3 প্রজন্মের মানুষ দেখে গেছেন। আর হরিদাস? না, হরিদাস তত ভাগ্যবান ছিলেন না। কুসুম কুমারীর কথা তিনি কখনো ভুলতে পারেননি। বিরহ অনলে ধিকি ধিকি জ্বলে পুড়ে মরতেন। কুসুম কুমারীর জন্যই তিনি কখনো বিয়ে করেননি। পাটনায় একটা চাকরি করতেন, খুবই সাদামাটা জীবনযাপন করতেন। শেষ দিকে তার দান, ধ্যান, সাধুসঙ্গ এবং জ্যোতিষচর্চার দিকে ঝোঁক হয়েছিল। এসব কথা তিনি তার ডায়েরিতে লিখে যান। মাত্র 54 বছর বয়সে সম্ভবত সন্ন্যাস রোগে তার মৃত্যু হয়। তবে সন্ন্যাস কিনা তাও সঠিকভাবে জানা যায় না। ডাক্তার তার ডেথ সার্টিফিকেটে ওই কথাটাই লিখেছিল। হরিদাসের মৃত্যু সংবাদ কি কুসুম কুমারী পেয়েছিলেন? পেয়েছিলেন। হরিদাসের মৃত্যু সংবাদ আসে প্রথম তার ভাই ও ভাইপোদের কাছে। যখন খবর আসে তখন হরিদাসের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। তার এক সহকর্মী ও বন্ধু শ্রীনাথ পাণ্ডে সে কাজ করেন। ভাইপোদের কাছে খবর দেওয়া হয়েছিল হরিদাসের অফিস থেকে তার পাওনা গন্ডা বুঝে নিয়ে যেতে। হরিদাসের ভাইপো দ্বিজদাস গিয়েছিলেন। হরিদাসের মৃত্যুর পর খবরটা কুসুম কুমারী পান। কুসুম কুমারীর কি প্রতিক্রিয়া হয়েছিল? দুঃখিত হয়েছিলেন কি? বলা মুশকিল। কুসুম কুমারীর তখন বড় সংসার, শরীর ও মন দুই সংসারে সমর্পিত। ছেলেপুলেরা বড় হয়েছে বা হচ্ছে। দুঃখ হলেও তা এত বেশি নয় যে দৃশ্যমান প্রতিক্রিয়া হবে। তবে আমাদের অনুমান কুসুম কুমারীর হৃদয় গভীরভাবে আহত হয়েছিল। তাদের প্রেম কি অতখানি গভীর ছিল? সে আমলে প্রেম হতো খুব সামান্য চোখাচোখি, একটু সলাজ হাসি, চোখ নত করা, কখনো এক আধটা চকিত বাক্য বিনিময়, এর বেশি কিছু নয়। কুসুম কুমারীর সঙ্গে হরিদাসের সম্পর্কটা কি ওই রকমই ছিল? তারা এক গায়েই থাকতেন, এ পাড়া ও পাড়ার দূরত্ব। শিশুকালে তারা হয়তো একসঙ্গে খেলাধুলাও করেছেন। দু বাড়ির মধ্যে যাতায়াত ও সদ্ভাবও ছিল।
দুজনের মধ্যে প্রকাশ্য প্রণয় না থাকলেও হয়তো উভয়েই উভয়কে কামনা করেছিলেন। সেটা কিভাবে বোঝা গেল? হরিদাস তার 20 বছর বয়সের সময় দ্বাদশী কুসুমকে একটি প্রেমপত্র লেখেন। তাতে লিখেছিলেন, প্রিয়তমা কুসুম, এই তৃষিত হৃদয়ে তোমার প্রণয় ভিক্ষা করিতেছে। দেবী, এই অভাগার প্রতি কৃপা দৃষ্টি হইবে কি? ইত্যাদি ইত্যাদি। কুসুম কুমারী এই চিঠির জবাব দিয়েছিলেন এইভাবে, আপনি আমাকে গ্রহণ করিলে এই নারী জন্ম সার্থক বলিয়া মনে করিব। দুটি চিঠি কিন্তু পাওয়া গেছে এবং আজও আছে। কিভাবে পাওয়া গেল? হরিদাসের জিনিসপত্রের মধ্যে দ্বিজদাস চিঠিটি খুঁজে পায়, তবে চিঠিটি কার লেখা তা সে বুঝতে পারেনি। তবে চিঠিটি সে রেখে দিয়েছিল। হরিদাস মৃদুভাষী, হাস্যমুখ এবং নম্র প্রকৃতির ছিলেন বলেই সহজেই মানুষের প্রিয় পাত্র হয়ে উঠতেন। দ্বিজদাস তার এই উদাসীন কাকাটিকে বড় ভালোবাসত। হরিদাসের জিনিসপত্র সে সযত্নে রক্ষা করত, কাউকে হাত দিতে দিত না। আর হরিদাসের চিঠি কিভাবে পাওয়া গেল? সেটা পাওয়া গেছে গত বছর কুসুম কুমারের মৃত্যুর পর তার পুরনো হাত বাক্সে অনেক কাগজপত্রের মধ্যে। তার নাতনি বিজয়া চিঠিটা পায় বটে, কিন্তু হরিদাস কে তা তার পক্ষে জানা সম্ভব ছিল না। চিঠিটা পেয়ে তারা খুব মজা পায় এবং হাসাহাসিও করে। প্রায় 84 বছর আগে লেখা এই প্রেমপত্র তো এখন হাসিরই খোরাক। দুটি চিঠিতেই কি তারিখ দেওয়া ছিল? হ্যাঁ। তাদের বিয়ের ব্যাপারে বাধাটা কি ছিল? জাতের তফাৎ? না, উভয়েই ব্রাহ্মণ পরিবারের। বিবাহের প্রস্তাব উঠলে হয়তো বাধাও হতো না, কিন্তু লাজুক হরিদাস বিয়ের প্রস্তাব উত্থাপনই করতে পারেননি। তার রাশভারী বাবা এবং দাদাদের তিনি খুব সমীহ করতেন, আর তাছাড়া সময়ও পাননি। প্রণয় ব্যক্ত করার 6 মাসের মধ্যে শিবনাথের সঙ্গে কুসুমের বিয়ের প্রস্তাব আসে। শিবনাথ বয়সে হরিদাসের চেয়ে প্রায় বছর 2 বড়। তিনি ধনীর পুত্র ছিলেন এবং ল কলেজের উজ্জ্বল ছাত্র ছিলেন। পাত্র হিসাবে তার কাছে তো হরিদাস কিছুই নয়। কুসুম কুমারী অতীব সুন্দরী ছিলেন বলে পাত্রপক্ষ বিয়েতে মোটেই কালক্ষেপ করেননি। কুসুম কুমারী কি বিন্দুমাত্র আপত্তিও প্রকাশ করেননি? হয়তো করেছিলেন বা হয়তো ভয়ে করেননি। তখন তো আর মেয়েরা নিজেদের মতামত দিত না। তাহলে কি এই ব্যর্থ প্রণয়ের জন্য কুসুম কুমারীকে দায়ী করা যায়? না, করলে সেটা কুসুম কুমারীর উপর অবিচার হবে। মনে রাখা দরকার যে ওই ঘটনার সময় তার বয়স ছিল মাত্র 12-13 বছর। ওই বয়সে আসলে একটি মেয়ের পক্ষে গোপনে অশ্রুমোচন করা ছাড়া আর কিছুই করার ছিল না। দুজনের মধ্যে কখনো দেখা সাক্ষাৎ হয়নি? বলা কঠিন। কুসুম কুমারী বাপের বাড়ি কমই আসতেন, আর কুসুমের বিয়ের বছর খানেকের মধ্যেই হরিদাস পাটনায় চাকরি নিয়ে চলে যান। তাহলে তো বলতে হয় এই প্রণয় কাহিনীটি পৃথিবীর ইতিহাস থেকেই মুছে গেছে, কোনো চিহ্নই আর নেই। তা বটে, তবে কুসুম কুমারী মারা যাওয়ার আগে অর্ধচেতন অবস্থায় কয়েকদিন অনেক পারম্পর্যহীন কথা বলতেন। তার মধ্যে একটা কথা প্রায়ই বলতেন, ওরে, কাশীতে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। কাশীর ঘাট কি সুন্দর, সেখানে বসে কত কথা হলো। কুসুম কুমারী কি কাশী গিয়েছিলেন? হ্যাঁ, স্বামী মারা যাওয়ার পর শোকবিভূতা কুসুম কুমারী কাশীতে গিয়ে মাসখানেক থেকেছিলেন। শোনা যায় কাশীতে গিয়ে তিনি শান্তি পান।
সেই শান্তি বাবা বিশ্বনাথের কৃপায় পেয়েছিলেন নাকি অন্য কোনো সূত্রে এসেছিল সেই কথা আজ আর বলা সহজ নয়। অন্য সূত্রটা কি? এইখানেই রহস্যটা ঘনীভূত এবং প্রায় অভেদ্য। সচেতন অবস্থায় তিনি কাশীর অনেক গল্পই করতেন বটে, কিন্তু সেখানে কার সঙ্গে দেখা হয়েছিল তা তিনি কখনো কাউকে বলেননি, শুধু ওই একটি নাতনি ছাড়া। তিনি কি একাই কাশীতে গিয়েছিলেন? না, তার মা ও এক ননদ ছিলেন। তাদের সাক্ষ্য প্রমাণ কিছু পাওয়া যায় না? না, তবে এমন হতেই পারে যে কুসুম কুমারী একাই হরিদাসের দেখা পেয়েছিলেন। লোকটা যে হরিদাসী এমন কথা নিশ্চিত করে বলা যায় কি? না, একেবারেই না, এটা সম্পূর্ণ অনুমান। কুসুম কুমারী তার বিকারের ঘরে আর কি বলেছেন? বিকারের ঘরে বলা সব কথা ধর্তব্য নয়, তবে তিনি বারবার কাশীর কথা বলতেন। একবার তিনি বলেছিলেন, তার একটা ছেলে আছে, ওকে খুব দেখতে ইচ্ছে করে, ও ঠিক তার মতোই দেখতে। সে কি? এ তো গল্পের নতুন মোড়। হ্যাঁ, তবে লোকটা কে সেটাই যখন অনুমানের বিষয়, তখন এটাও ধর্তব্য নয়। মনে রাখতে হবে যে হরিদাস বিয়ে করেননি। তাও তো বটে, তবে বিয়ে না করলেও ছেলে হতে আর বাধা কি? ব্যাপারটা জট পাকিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ব্যাপারটা জটিল। কিরকম জটিল? খুবই জটিল। আমাদের আবার দ্বিজদাসের শরণাপন্ন হতে হচ্ছে। দ্বিজদাস অবশ্য অনেকদিন আগেই মারা গেছে, কিন্তু সে তার কাকার কাগজপত্র, ডায়েরি সবই সযত্নে তালা দিয়ে রেখে যায়। তার ছেলেরা কেউই ওসব খুলে দেখেননি, কিন্তু তার কনিষ্ঠ পুত্র নয়ন টাকা পয়সা পাওয়া যায় কিনা তা খুঁজে দেখতে গিয়ে দ্বিজদাসের বাক্সটা খোলে। দ্বিজদাসের মোট 8টা ডায়েরি ছিল, তার মধ্যে কয়েকটিতে বারবার ঘুরে ফিরে পুষ্প নামে একটি মেয়ের কথা ছিল। খুব বেশি কিছু নয়, যেমন লিখেছেন, পুষ্প আমার কত সেবা করে, ওরকম মেয়ে হয় না। আবার লিখেছেন, পুষ্প আজ আমায় ঠেকুয়া তৈরি করে খাওয়ালো, অতি উপাদেয়, ইত্যাদি। পুষ্পটিকে? দ্বিজদাস যখন হরিদাসের জিনিসপত্র আনতে পাটনা যায়, তখন এই পুষ্পর সঙ্গে তার দেখা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, মেয়েটির নাম পুষ্প ঝা। তখন তার বয়স অনুমান 30-32। তাহলে কি এই পুষ্পর সঙ্গে হরিদাসের কোনো সম্পর্ক হয়েছিল? হওয়াটা অস্বাভাবিক কি? প্রেম তো হৃদয়ের ব্যাপার, তার সঙ্গে শরীরের ক্ষুধা তো আর পায়ে পা মিলিয়ে চলে না। আরো স্পষ্ট করে ব্যাপারটা জানা দরকার। এই গল্পের যে কিছুই স্পষ্ট নয়, সবই অনুমান, কখনো সবল অনুমান, আবার কখনো দুর্বল অনুমান। তা অনুমান কি বলছে? হরিদাস এক জায়গায় সখেদে লিখেছেন যে আমার এই পাপ ভগবান খণ্ডাইবেন কি? ইহার জন্য আমার যে বাঁচিয়া থাকাই নরক যন্ত্রণা হইতেছে। কিসের পাপ, কেন পাপ, তা অবশ্য তিনি ব্যাখ্যা করেননি, কিন্তু আরো কয়েক পাতা জুড়ে তিনি পাপের প্রায়শ্চিত্তের কথাও লিখেছেন। এইসব জায়গায় কিন্তু পুষ্পর নাম নেই। তাহলে তো আবার আচ্ছা না, হলো না। পুষ্পর নাম না থাকার কারণ তখন তার মনের যা অবস্থা, তাতে পুষ্পর নাম লিখতেও হয়তো তার লজ্জা করেছিল।
হয়তো তার মনে হয়েছিল যে যে বিশুদ্ধ প্রেমের স্মৃতি নিয়ে তিনি বেঁচেছিলেন সেই প্রেমকেই প্রতারণা করা হলো। উপরন্তু একটি কুমারী মেয়ের ধর্মনাশ। পুষ্প সম্পর্কে আর কি জানা যায়? পুষ্প এক তেজস্বিনী মহান মহিলা। তিনি হরিদাসকে একটি মৃত প্রেমের গারদ থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। আচ্ছা, এরকম সিদ্ধান্তে আসার পক্ষে সওয়াল কি? সওয়াল হলো পুষ্প হরিদাসকে বাধ্য করতে পারতেন তাকে বিয়ে করার জন্য, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি গর্ভে হরিদাসের সন্তানকে ধারণ করার পরেই উধাও হয়ে যান। রটনা হয় যে তিনি সন্ন্যাসিনী হয়ে হিমালয়ে চলে গেছেন। আমাদের দেশে মেয়েদের উধাও হওয়া কি এতই সোজা? না, বরং খুবই কঠিন। এবার পুষ্প সম্পর্কে কিছু তথ্য প্রকাশ না করলে ব্যাপারটা বোঝা যাবে না। পুষ্প বিহারের এক কট্টল মৈথিলী পরিবারের কন্যা। তিনি তেমন পর্দানসীন ছিলেন না। উদার মনোভাবের বাবা তাকে বাল্যাবস্থায় বিয়ে না দিয়ে লেখাপড়া শেখান। পুষ্প স্বদেশী করতেন। ও বাবা, এত কথা জানা গেল কি করে? ভুলে যাবেন না যে পুষ্পর একটি সন্তান হয়েছিল, আর সন্তানের কাছে মা তার নিজের জীবনের কাহিনী বলবেন, এতে তো আর আশ্চর্যের কিছু নেই। থাক থাক, অত তাড়াতাড়ি এগোতে হবে না, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, যা বলছিলাম, পুষ্পর চরিত্রের মধ্যে মুক্ত নারীর চরিত্রই ছিল। তিনি আদিবাসীদের মধ্যে স্বদেশ চেতনা ছড়ানোর কাজ করতেন। আমাদের ধারণা তিনি গর্ভবতী অবস্থায় কোনো আদিবাসী পরিবারে আশ্রয় নেন। সেখানেই তার একটি সন্তান হয়, একটি ছেলে। আচ্ছা, তিনি কি হরিদাসের কাছে ফিরে এসেছিলেন? কাছে নয়, হরিদাস আত্মগ্লানিতে ভুগছেন দেখে পুষ্প আর তার কাছে যাননি। তিনি সাঁওতাল পরগনার আদিবাসী সমাজেই থেকে যান। তবে নিজের সন্তানের কথা হরিদাস জানতে পারেন। ডায়েরিতে লেখা আছে, আজ আমি রজতকে দেখিলাম। এত দুঃখ, এত গ্লানি, এত অনুশোচনার মধ্যেও কি জানি কেন তাহাকে দেখিয়া আমার বড় ভালো লাগিল। মনে হইল সে যেন আমারই সত্তার নবীকরণ, সে যেন আমি, জায়া, মানে যাহার ভিতর দিয়া পুরুষ আবার জন্মগ্রহণ করে। ব্যাস, আর কিছু না? না, হরিদাস জায়া শব্দের ব্যাখ্যা করেই থমকে গেছেন। হয়তো ভেবেছেন যে ব্যাখ্যা দিতে গেলেই পুষ্পকে জায়া বলে স্বীকার করা হয়। পুষ্প কেন হরিদাসকে জোর করে বিয়ে করল না? পুষ্প এক তেজস্বিনী মহিলা। সে কথাটা তো আগেও শুনেছি। হ্যাঁ, পুষ্প সাধারণ হলে তবেই বিয়ের জন্য পাগল হতেন। কিন্তু বিয়ে না করে অবৈধ সন্তান নিয়ে তখন সমাজে বাস করতেন কি করে? বলেছি তো, পুষ্প এক মহান মহিলা। তিনি সমাজে ফেরেননি। আদিবাসীদের উদার পারমিসিভ সমাজেই তিনি থেকে যান। কিন্তু ছেলের পিতৃ পরিচয় কি দিতেন? কেন, হরিদাস ঘোষাল। পুষ্প ও হরিদাসের সামাজিক বা ধর্মীয় বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আমার মনে হয় উভয়কে স্বামী স্ত্রী হিসাবে মনে মনে গ্রহণ করলেও তা আসলে বিয়েই। হিন্দু শাস্ত্রে এরকম বিয়ের প্রথাও আছে। গান্ধর্ব, রাক্ষস, কত মতেই তো বিয়ের স্বীকৃতি দেওয়া হয়েছে। তবু তাদের বিয়ের ব্যাপারটা কিন্তু অস্পষ্টই থেকে গেল। বলেছি তো, এই কাহিনীর কিছুই স্পষ্ট নয়। এ যেন অনেকটা কুয়াশার ভিতর দিয়ে অবলোকন। আমরা যেন একটা তাসের ঘর তৈরি করছি। কোনো একটা ঘটনার সূত্র বা অনুমান ভুল হলে গোটা কাহিনীটাই হুড়মুড় করে ভেঙে পড়বে। তবে এটাও অনুমান করা অন্যায় হবে না
যে পুষ্পর সঙ্গে অবৈধ প্রণয়ের পর থেকেই আত্মগ্লানিতে তিনি অহরহ কষ্ট পেতেন, আর তখন থেকেই তিনি ধর্ম ঝোঁকা হয়ে পড়েন, দান ধ্যান করতে থাকেন, এবং জ্যোতিষচর্চারও শুরু হয় ওই তখন থেকেই। আর জ্যোতিষচর্চার ফলেই তার এই কাশী যাওয়া। কাশীর কথাও কি তার ডায়েরিতে আছে? অবশ্যই। তাহলে নিশ্চয়ই সেখানে কুসুম কুমারীর কথাও আছে। আশ্চর্যের বিষয় হলো যে সরাসরি কুসুম কুমারীর কথা নেই, তবে তিনি কাশীর বিবরণ দেওয়ার সময় লিখেছিলেন, এ জীবনে 2 বার ফুল ফুটিল, কিন্তু এ অভাগা তাহার মর্ম বুঝিল না। এখানে লক্ষ্য করবেন যে তার জীবনে 2 নারীর নামই সমার্থক, কুসুম ও পুষ্প। ডায়েরিতে কুসুমের উল্লেখ নেই। বললাম তো, সরাসরি নেই। হরিদাস এক জায়গায় লিখেছেন, কাশীর ঘাটে বসিয়া এক শাশ্বত নারীর কথা ভাবিতেছি। শাশ্বত নারী রক্ত মাংস সংকুলা নহেন, আইডিয়া মাত্র, পুরুষের সৃষ্ট আইডিয়া। অনুরূপ নারীও এক শাশ্বত পুরুষের আইডিয়া লইয়া বাঁচিয়া থাকে। পারফেকশন কখনো বাস্তবে সম্ভব নহে, কল্পরাজ্যেই তাহার বাস। আর কিছু নয়? হ্যাঁ, আর এক জায়গায় আছে। আজ যেন খালাস হইলাম, বুকের ভার নামিয়া গেল। একটি মুখের প্রসন্নতা কত কি ঘটাইতে পারে। আচ্ছা, এই মুখটা কার? কুসুম কুমারীর? হতে পারে। আমাদের সরল অনুমান যে তিনি কুসুম কুমারী। কিন্তু হরিদাসের ভাষার মধ্যে তাহলে আবেগ নেই কেন? যার জন্য তিনি প্রবাসী, অকৃতদার, যার প্রেমের জন্য তার এত আকুলি বিকুলি, তাকে দেখে এবং তাকে কাছে পেয়েও তিনি কেমন যেন নিরাসক্ত। জীবন তো এই রকমই। ঘটনার সময় কুসুমের বয়স ওই 42-43, হিসাব মতো হরিদাসের বয়স 50-51। বাল্যপ্রেম তখন স্মৃতির দর্পণ মাত্র। তাছাড়া হরিদাসের জীবনে দ্বিতীয় নারীর আগমন, সন্তানের জন্ম ইত্যাদিও তার আবেগ ও উচ্ছ্বাসকে প্রশমিত করে থাকতে পারে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে কুসুম কুমারী হরিদাসের এই সংক্ষিপ্ত সাহচর্যে মনে শান্তি পেয়েছিলেন, তার প্রতি শোক অন্তর্হিত হয়েছিল। কিভাবে? আবার অনুমান। মনে হয় হরিদাস এ সময় জীবন সম্পর্কে উদাসীন, কামনারহিত এবং উচ্চ ভাব রাজ্যে বিরাজমান অবস্থায় ছিলেন। মানুষ যখন ভাবরাজ্যের বিশেষ স্তরে অবস্থান করে তখন সম্ভবত তাদের সাহচর্য মানুষকে শান্ত করে। পুরনো প্রেম মাথাচাড়া দিয়েছিল কি? দিলেও তার রূপ বদল হয়েছিল। নারী প্রেম খুব উচ্চ পর্যায়ের ব্যাপার নয়, তার মধ্যে কাম কামনা থাকে, আর তা ঢাকা দেওয়া থাকে কিছু আবেগের বাড়াবাড়িতে। কথাটা মানতে পারলাম না। বিতর্ক থাক। হরিদাসের এই সময়কার মানসিক অবস্থা ঠিক নারী প্রেমের পরিচর্যা বা অতীতচারণের হাহুতাশের পর্যায়ে তো ছিল না। তিনি সেই সীমারেখা সম্ভবত অতিক্রম করেছিলেন। এই অনুমানটা বেশ দুর্বল। আমরা বিতর্কের মধ্যে যাব না, কারণ পুরো ঘটনাটাই তো বিতর্কমূলক, কিছুই প্রমাণিত নয়। আমরা শুধু সম্ভাব্যতার উপর নির্ভর করে কাহিনীটি ফের তৈরি করছি। একটা কথা, কাশীর ডায়েরিতে হরিদাস নিশ্চয়ই তারিখ দিয়েছিলেন? হ্যাঁ। কুসুম কুমারীর কাশী গমনের তারিখের সঙ্গে তা মেলে কি? কুসুম কুমারীর কাশী গমনের সঠিক তারিখ জানা যায় না,
তিনি পতিবিয়োগের কিছুদিন পর কাশী যান। হ্যাঁ, হরিদাসের কাশীবাসের সঙ্গে তা মেলে। আমাদের অনুমান ইতিহাস নির্ভর। দুজনেরই সাক্ষাৎকার কোনো নতুন মাত্রা যোগ করেছে কি? করেছে, তাদের সম্পর্ক সাবলিমেট করেছিল। এমনও তো হতে পারে যে তাদের মধ্যে যৌন সংসর্গ হয়েছিল। এইরকম অনুমান করায় কিছু বাধা আছে। কাশীতে যখন দুজনের দেখা হয় তখন কুসুম কুমারীর কোলে ছিল তার 2 বছরের শিশু পুত্র হেমপ্রভ। তাহলেই বা যৌন সংসর্গে বাধা কি? যৌন সংসর্গ হলো দেহের ব্যাপার, তা থেকে মানসিক প্রশান্তি আসা অসম্ভব, বিশেষ করে এক শোকার্তা মধ্যবয়স্কা নারী এবং পাপ বোধে ক্লিষ্ট এক উচ্চ মার্গের পুরুষের। যৌন সংসর্গ একটি মোক্ষণ মাত্র, মলমূত্র ত্যাগের মতোই ব্যাপার। তা থেকে মানুষের মহত্তর প্রয়োজন তো আর মেটে না, বরং তা আবার আমাদের একটা মোটা দাগের সমস্যায় ফেলে দেয়। না, ব্যাপারটা আমাদের অনুমানে আসছে না। আর যদি তা হতো তবে হরিদাসের রোজ নাম চায় তার কিছু না কিছু প্রকাশ ঘটত। কুসুম কুমারীকে স্ত্রী রূপে লাভ করতে না পারার ক্ষোভ যে তার হৃদয়ে আর নেই, তা কাশীতে কুসুমকে দেখেই তিনি বুঝতে পারেন। কুসুমকে নিজের অবৈধ প্রেম বা সন্তানের কথা বলাটা কি তার পক্ষে স্বাভাবিক ছিল? নয় কেন, হরিদাস তখন স্বীকারোক্তি করার জন্যই বরং উদ্গ্রীব ছিলেন। কুসুম এই স্বীকারোক্তি শ্রবণ করার সবচেয়ে উপযোগী মানুষ ছিলেন। কেন? কারণ কুসুম কুমারী এই মানুষটিকে বালিকা বয়সে ভালোবাসতেন, আর পৌঢ় মানুষটিকে দেখে সেই ভালোবাসায় পরিণত হয় শ্রদ্ধায়। এটা বাড়াবাড়ি। তা হতেও পারে, তবে শোকার্তা মধ্যবয়স্কা কুসুম কুমারী যে এই লোকটির মধ্যে একটি ভাবগত আশ্রয় পেয়েছিলেন, তা কিন্তু আমাদের সবল অনুমান। না, অনুমানটা দুর্বল। হরিদাস তো আর সাধুসন্ত ছিলেন না। কুসুম কুমারী হঠাৎ তার মধ্যে এমন কি খুঁজে পেয়েছিলেন যা তার শোককে প্রশমিত করেছিল? আর তাছাড়া বোঝা গেল না যে হরিদাসের সঙ্গে তার সম্পর্কটাই বা কেমন হয়ে দাঁড়ালো। এই কথাও ঠিক যে এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা যায় না। আমরা শুধু জানি কাশীতে যখন দুজনের দেখা হয় তখন সদ্য বিধবা কুসুম কুমারীর কোলে ছিল তার 2 বছরের শিশুপুত্র হেমপ্রভ। পিতৃহারা অবোধ শিশুটিকে ঘিরে কুসুমের মাতৃত্ব বোধ তখন প্রবল। আমাদের অনুমান এই মানসিক অবস্থায় কুসুম কুমারীর মধ্যে কামবোধ ছিল না। হরিদাসের সঙ্গে তার আকস্মিক সাক্ষাৎ তাকে স্মৃতিমেদুর করেছিল বটে, কিন্তু তার মধ্যে স্থূল দেহবোধ সম্ভবত ছিল না। কিন্তু হরিদাস সম্পর্কে আমাদের সন্দেহ তো থেকেই যাচ্ছে। কুসুম কুমারীকে তিনি যৌবন বয়সে কামনা করেছিলেন এবং তারপর দীর্ঘদিন ধরে বিরাহনলে পড়েছিলেন। পৌঢ় বয়সে আবার যখন দেখা পেলেন তখন তার সংযম বাদ ভাঙতেই পারে। পৌরত্বেই নাকি মানুষ সবচেয়ে বেশি নীতিবোধ থেকে ভ্রষ্ট হয়। দেহগত কামনা বা যৌনতার প্রথম উদ্ভব হয় মনে, তারপর তা দেহে সঞ্চারিত হয়। যৌন সংসর্গের সিংহভাগই মানসিক, আর ক্ষুদ্র অংশ হল দৈহিক, 80% এবং 20% মন যখন বিকল বা বিক্ষিপ্ত তখন যৌনতার উদ্ভব তো আর হয় না। তাই বারংবার উভয়ের মধ্যে যৌনতার সম্পর্ক খোঁজা খানিকটা যেন সময়ের অপচয় মাত্র। যদিও এ যুগের প্রবণতাই হলো নারী পুরুষের ভিতর যৌনতার ঊর্ধ্বে কোনো সম্পর্ককেই অবিশ্বাস করা। আচ্ছা,
আপাতত তর্কের খাতিরে মেনে নেওয়া গেল যে উভয়ের মধ্যে সম্পর্কটা ছিল প্লেটোনিক। আমরা চাইছি কুসুম কুমারী ও হরিদাসকে পুনরাবিষ্কার করতে, কারণ আবহমান কাল ধরে মানুষের জীবনে একই ঘটনা বা একই রকমের ঘটনা বারংবার ঘটে চলেছে। পার্থক্য ঘটছে রূপ ও মাত্রায়। এটা সহজে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ সেই আমলে কুসুম কুমারী ও হরিদাসের বাল্য প্রণয়ের সামান্য যে অঙ্কুর দেখা দিয়েছিল তা এই যুগে কোনো ঘটনাই তো আর নয়। 30 বছর পর তাদের দেখা হওয়াকে এই কাহিনীতে যত গুরুত্বই দেওয়া হোক না কেন, এই যুগে ওসব হাস্যকর রকমের বাড়াবাড়ি। আজকাল তো আর ওরকম ঘটে না, সুতরাং ঘটনার পুনরাবৃত্তিও ঘটেছে বলে মনে হয় না। ঠিক কথা, এই যুগে রোমান্টিক প্রেমে ভাঁটা পড়েছে এবং এই সামান্য বাল্য প্রেমকে গুরুত্ব দেওয়ার কথা এই যুগে আর ভাবাই যায় না। বরং এ যুগে নরনারী উভয় পক্ষই অনেক বেশি বাস্তব বোধ সম্পন্ন, আবেগ বর্জিত এবং সম্পর্কটাও অনেক বেশি চাঁচা ছোলা। আশ্চর্যের বিষয়ে মানুষের আদিম যুগেও কিন্তু তাই ছিল। গুহা মানব মানবীরা পরস্পর প্রেমাসক্ত হতো বলে মনে হয় না, কিন্তু প্রয়োজন বোধেই তারা জুটি বাঁধত। অনেকটা সেই গুহা মানবের যুগের সম্পর্কই যেন আবার ফিরে আসছে। তখন বিবাহ প্রথা ছিল না, পুরুষ বহু নারীতে গমন করত, নারীরও বহু পুরুষ গমনে কোনো বাধা ছিল না। 20 শতকের শেষে আমরা অনেকটা যেন সেই যুগের পরিবর্তনের আভাস পাচ্ছি। তাই বলছি, আবহমান কাল ধরে মানুষের জীবনে একই ঘটনা, একই রকম ঘটনা বারংবার ঘটে চলেছে। তর্কের খাতিরে মেনে নিচ্ছি, কিন্তু তাতে কি প্রমাণ হলো? এখনো কিছুই প্রমাণ হয়নি। আমরা এই ঘটনার কোনো উপসংহার টানতে পারবো না, শুধু গোয়েন্দা গল্পের মতো কিছু সূত্রকে গ্রথিত করে তোলা হচ্ছে। এই গল্প আমাদের কোনো প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে কি? দেখা যাক। গল্পটা কিন্তু দুর্বল। হ্যাঁ, তবে এরকম গল্প নিয়ে পুরনো দিনে উপন্যাস লেখা হতো। আচ্ছা যাক, আমরা কুসুম কুমারীর দিককার কাহিনীর কিছু অস্পষ্টতাও দূর করার জন্য তার নাতনি বন্দনার সাহায্য নিতে পারি। বন্দনা কুসুম কুমারীর কনিষ্ঠ পুত্র হেমপ্রভর কনিষ্ঠা কন্যা। বন্দনার জন্মের সময় তার মা বাবা মারা যান, ফলে সে তার ঠাকুমা কুসুম কুমারীর কোলেই মানুষ। বলে রাখা ভালো যে স্ত্রী বিয়োগে প্রথম 1 বছর পর হেমপ্রভ আবার বিয়ে করেন এবং তার দ্বিতীয় স্ত্রী প্রথম পক্ষের সন্তানদের একেবারেই সহ্য করতে পারতেন না। হেমপ্রভর অন্যান্য সন্তানের চেয়ে বন্দনাই কুসুম কুমারীর অধিক মনোযোগ ও স্নেহ পেয়েছিল, কারণ সে প্রায় আতুর ঘর থেকে ঠাকুমার কাছেই মানুষ, আর বন্দনাও ছিল ঠাকুমা অন্তঃপ্রাণ। দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক রচিত হয়েছিল। বন্দনার কাছে কুসুম কুমারী কাশীর গল্প অনেক করতেন, এমনকি হরিদাসের কথাও। তবে হরিদাসের সঙ্গে তার প্রণয়ের উল্লেখ তাতে থাকতো না, কিন্তু হরিদাসের সৎ সাহচর্যে যে তিনি অনেকটাই শোকমুক্তা হয়েছিলেন তাও তিনি বলেছেন। মনে হয় কুসুম কুমারী তার জীবনের কাশীতে বাস করার কয়েকটি দিনকে খুবই স্মরণ করতেন। তার জীবনের ওই কয়েকটি দিন ছিল চারণযোগ্য স্মৃতির মতো, এবং এই কথা তার বারবার কাউকে বলতে ইচ্ছা হতো। আর তাছাড়া এখানে উল্লেখ করা দরকার যে কুসুম কুমারী কিন্তু আর কখনো কাশী যাননি। কেন তা বলা কঠিন, হয়তো সেখানে আর হরিদাসকে পাওয়া যাবে না বলে, এবং হয়তো কাশীতে গেলে সেই সুখস্মৃতি আহত হতে পারে ভেবে। কাশী ভ্রমণের কয়েক বছর পর হরিদাসের মৃত্যু হয়, সেই সংবাদ কুসুম কুমারী যথাসময়েই পান। কিভাবে?
পুষ্প তাকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন। এসব কথাও কি তিনি বন্দনাকে বলেছিলেন? হ্যাঁ। পুষ্প তাকে চিঠি লিখতেন কেন? খুবই স্বাভাবিক কারণে। পুষ্প তাদের প্রণয়ের কথা জানতেন। কুসুম কুমারীকে তাই জানানো তিনি কর্তব্য বলে মনে করেছিলেন। কুসুম কুমারী কি হিন্দি জানতেন? না, কিন্তু পুষ্প বাংলা জানতেন। হরিদাস ছিলেন তার শ্রদ্ধেয় মাস্টারজি এবং পরবর্তীকালে তার অতি প্রিয়জন। প্রিয়জনের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। হরিদাস কি একসময় পুষ্পকে পড়াতেন? হ্যাঁ, প্রাইভেট পড়াতেন, আর সেই সূত্রেই তাদের পরিচয়। পুষ্প গভীরভাবে হরিদাসকে ভালোবেসে ফেলেছিলেন। আর হরিদাস? ঘটনাটা এখানেই বেদনাদায়ক। কেন? আমাদের সবল অনুমান যে হরিদাসও পুষ্পকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিলেন, তবে নিজের অজান্তে এবং ইচ্ছার বিরুদ্ধে। এই ভালোবাসার কথা তিনি নিজের কাছেই কখনো স্বীকার করতে চাইতেন না, আর ভিতরকার সেই দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছেন। কুসুম হরিদাসের চেয়ে তো পুষ্প হরিদাসের প্রণয় কাহিনী দেখছি অনেক বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, অবশ্যই। এই কাহিনীতে এই পর্যন্ত পুষ্প অন্যায়ভাবে উপেক্ষিতা, জীবনেও তাই। প্রেমের জন্য তিনি যা করেছিলেন তা তো তুলনারহিত। হরিদাসের সন্তান গর্ভে ধারণ করার পর হরিদাসের যাতে কলঙ্ক রটনা না হয় তার জন্য তিনি একা গৃহত্যাগ করেন। নিজের মাকে একটি চিঠিতে লিখে যান যে তিনি ঋষিকেশের কাছে এক মাতাজির আশ্রয়ে বাকি জীবন ঈশ্বর সাধনায় অতিবাহিত করতে চান। কিন্তু হরিদাসের সঙ্গে তো তার সম্পর্ক ছিল, নইলে হরিদাস তার ছেলে রজতকে দেখলেন কি করে? আমরা এই কথা বলিনি যে পুষ্প হরিদাসের সঙ্গে সম্পর্ক রাখেননি। একমাত্র হরিদাসকেই তিনি নিজের অজ্ঞাতবাসের ঠিকানা দেন। উভয় পক্ষের যাতায়াত ছিল, তবে অবশ্যই গোপনে। একটা কথা, হরিদাসের সঙ্গে পুষ্পর বয়সের পার্থক্য কত? অতি সঙ্গত প্রশ্ন। আমাদের হিসাব মতো উভয়ের বয়সের পার্থক্য 21-22 বছরের কম ছিল না। দ্বিজদাসের সাক্ষ্য অনুযায়ী হরিদাসের মৃত্যুর পর তিনি পাটনায় যখন যান তখন 30 বর্ষীয়া এক তেজস্বিনী নারী পুষ্পর সঙ্গে তার পরিচয় হয়। যদি 32 ধরি, তাহলেও হরিদাসের চেয়ে তিনি 21-22 বছরের ছোট ছিলেন। তবে বয়সের ব্যবধানটা প্রণয়ের ক্ষেত্রে তেমন বড় বাধা নাও হতে পারে। আমরা এও জানি যে হরিদাসের মৃত্যুকালে তার পুত্র রজতের বয়স ছিল আনুমানিক 12 বছর। রজত কি তার পিতৃপরিচয় জানতো? জানতো কেন, এখনো জানে। রজত কি জীবিত? হ্যাঁ, কিন্তু রজতের কথা এখন থাক। উপেক্ষিতা পুষ্পর কি হয়েছিল সেটাও তো জানা দরকার। পুষ্প অজ্ঞাতবাস করলেও নিজের সংগ্রামী স্বভাব কখনো পরিত্যাগ করেননি। তিনি আদিবাসী সমাজের হয়ে কাজে নামেন। একজন নেত্রী হিসাবে তার নাম ছড়িয়ে পড়ে। স্বদেশী আন্দোলনেও তার ভূমিকা ছিল। পুষ্প কি হরিদাসের পদবি ব্যবহার করতেন? না, হরিদাসকে কোনোভাবে কলঙ্কে টেনে আনতে তিনি চাননি। তবে ছেলের পদবি কিন্তু ঘোষালই রেখেছিলেন। রজত ঘোষাল এখন কোথায়? তার কথা পরে, আগে পুষ্পর কথা। কাহিনীটি কিন্তু এখন বেশ পল্লবিত হয়ে যাচ্ছে। পৃথিবীর সব কাহিনী তো পল্লবগ্রাহী।
কোনো কাহিনীরই বাস্তবিক কোনো সমাপ্তি নেই। কাহিনীর ভিতর থেকে উপকাহিনী এবং আরও উপকাহিনী বেরিয়ে তো আসবেই। একটা মানুষের গল্প আর একটা মানুষের সঙ্গে জড়িয়ে যায় এবং আরও অনেক মানুষের গল্প এসে যুক্ত হতে থাকে তার সঙ্গে। বুঝেছি। আচ্ছা, এবার পুষ্পর গল্প। একটা ছোট্ট ঘটনা একটা জায়গায় থেমে আছে। কোন ঘটনা? পুষ্প যে কুসুম কুমারীকে হরিদাসের মৃত্যু সংবাদ জানিয়ে চিঠি লেখেন, সেই ঘটনা সেখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। কারণ কুসুম কুমারী চিঠিটার জবাব দিয়েছিলেন এবং সেই চিঠির জবাবও দিয়েছিলেন পুষ্প। এইভাবেই দুজনের মধ্যে চিঠির মাধ্যমে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। কাহিনী তাহলে আরো পল্লব বিস্তার করছে। হ্যাঁ, করারই তো কথা। দুই নারীর বন্ধন রচনাকারী একজন পুরুষ, অর্থাৎ হরিদাস তখন আর বেঁচে নেই, শিবনাথও প্রয়াত। দুই নিঃসঙ্গ নারী তাদের হৃদয়ের কথা উভয়ে উভয়কে লিখতেন। না, সেগুলো তেমন গোপনীয়তায় ভরা কোনো চিঠি নয়। কুশল প্রশ্ন, কিছু অতীতচারণ, ছেলে মেয়েদের খবরাখবর, এই সবই। কিন্তু যা তারা লিখতেন তার ফাঁকে ফাঁকে আরো অনেক কথা থাকত, অকথিত কথা। মানুষ তো কখনোই তার হৃদয়কে পুরোপুরি উন্মোচিত করতে পারে না। কিন্তু লিখে লাভ কি হতো? লাভ? লাভের প্রশ্নটাই তো বড় বস্তু সর্বস্ব। লাভের বিচার কে করবে? তবে কুসুম কুমারী মাঝে মাঝে রজতকে দেখার আগ্রহ প্রকাশ করতেন। কেন? রজতকে দেখে তার লাভ কি? আবার লাভের প্রশ্ন? বলছি তো, লাভ লোকসান কিচ্ছু নেই। ইচ্ছের কোনো যুক্তিসিদ্ধ ব্যাখ্যা থাকে না। আমাদের অনুমান যে কুসুম রজতের মধ্যে হরিদাসের কতটুকু কি আছে তাই হয়তো জানতে চাইতেন। কাশীর সাক্ষাৎকারের উজ্জ্বল স্মৃতি বোধহয় তাকে অনুপ্রাণিত করত, কে জানে কি। তাদের দেখা হয়েছিল কি? ধীরে বন্ধু, ধীরে। রজতের কাছে কুসুম কুমারীর সব চিঠি সযত্নে রাখা আছে, যেমন আছে বন্দনার কাছে পুষ্পর সব চিঠি। পুষ্পর গল্প কি তাহলে এখানেই শেষ? এই অসামান্য নারী স্বাধীনতার পর রাজনীতি করতেন। এই গল্পে তো আরো একজন উপেক্ষিত আছেন, তিনি শিবনাথ, কুসুম কুমারীর স্বামী। উপেক্ষিত নন, আসলে এই গল্পে তার কোনো ভূমিকা নেই। তিনি সুখের জীবন কাটিয়ে গেছেন, স্ত্রীকে সবই দিয়েছেন, অর্থ, সন্তান, নিরাপত্তা, সম্মান এবং প্রতিষ্ঠা। স্ত্রীর কাছ থেকেও পেয়েছেন অনেক প্রেম, সেবা, সাহচর্য, পরামর্শ, সান্ত্বনা, সাহস। এই গল্পে সুখী এবং তৃপ্ত মানুষের ভূমিকা থাকার কথা নয়। তবে তার গল্পও হয়তো আছে, তা অন্যভাবে বলা হবে। কিন্তু এই গল্পই বা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আগেই তো বলেছি, এই গল্পের পরিণতি আমরা জানি না। আমরা শুধু কাহিনীটির জট ছাড়ানোর চেষ্টা করছি। দ্বিজদাসের কথা এক জায়গায় থেমে আছে। দ্বিজদাস তো মারা গেছেন। হ্যাঁ, কিন্তু তিনি মারা যান পরিণত বয়সে। পাটনা থেকে কাকার জিনিসপত্র ও টাকা পয়সা নিয়ে ফিরে আসার পর তার মনে কিছু প্রশ্নের উদয় হয়েছিল। সঙ্গত কারণেই তার মনে হয়েছিল যে তার কাকা হরিদাসের জীবনে একটা রহস্যময় ঘটনা আছে। ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন দ্বিজদাসের কাছে রহস্যটা উন্মোচিতও হয়। সুতরাং তিনি মাঝে মাঝে পাটনা এবং সাঁওতাল পরগনায় যেতেন। দ্বিজদাস অতি সজ্জন এবং ধর্মভীরু মানুষ ছিলেন এবং ন্যায়পরায়ণও। কাকিমা পুষ্পর প্রতি যে অন্যায় হচ্ছে
তার কিছু পূরণ করার ইচ্ছে তার ছিল, তবে পুষ্প কিছুই গ্রহণ করেননি। কিন্তু দ্বিজ দাসকে তিনি স্নেহ করতেন। পুষ্প কি হরিদাসের সঙ্গে তার সম্পর্কের কথা দ্বিজ দাসকে বলেছিলেন? দ্বিজ দাসের আন্তরিকতা ও সততা দেখে সম্ভবত এই তেজস্বিনী কোমল হয়েছিলেন। আর হ্যাঁ, দ্বিজ দাসকে তিনি সবই বলেছিলেন। এ কথা কিভাবে জানা গেল? সাক্ষী বেঁচে আছে, রজত শুভ্র ঘোষাল। দ্বিজ দাস পুষ্পকে কাকিমা বলেই ডাকতেন। বোধহয় তিনিই একমাত্র মানুষ যিনি বিবাহ বহির্ভূত এই সম্পর্কটিকে যথোচিত মর্যাদা দেন। আর শুধু তাই নয়, তিনি রজত শুভ্রকে নিয়ে এসে কিছুদিন নিজেদের বাড়িতেও রাখেন। কি পরিচয়ে? বন্ধুপুত্র হিসাবে। আর এই সময়েই কুসুম কুমারীর কাছে তিনি রজতকেও নিয়ে যান। দ্বিজ দাস আর কুসুম কুমারীর তো এক জায়গায় থাকার কথা নয়। কুসুম কুমারীর শ্বশুরালয়ে থাকার কথা, আর দ্বিজ দাসের থাকার কথা তার গ্রামে। তা কেন? কালক্রম ও ঘটনাক্রম পরিবর্তিত হয়ে কুসুম কুমারী কলকাতার বালিগঞ্জ অঞ্চলে এবং দ্বিজ দাস ভবানীপুরে বাস করতেন। তাদের গ্রাম ছিল যশোহর জেলায়, আর কুসুম কুমারীর শ্বশুরালয় ছিল রাজশাহীতে। দেশভাগের পর তাঁরা চলে আসেন। উভয়ের মধ্যে তাহলে যোগাযোগ ছিল? ছিল। প্রথমত তারা এক গাঁয়ের লোক, আর দ্বিতীয়ত দ্বিজ দাস বরাবরই কুসুম কুমারীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কারণটি বিচিত্র কিছু নয়। আগেই বলা হয়েছে যে দ্বিজ দাস তার কাকা হরিদাসকে খুবই ভালোবাসতেন। তিনি প্রেমে ব্যর্থ হয়ে দেশত্যাগ করায় শিশু দ্বিজ দাস গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। অসহায়া কুসুম কুমারী যে হরিদাসের প্রতি অনুরাগ সত্ত্বেও শিবনাথকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন, এটাও দ্বিজ দাসকে বিষণ্ণ করত। তিনি হরিদাস এবং কুসুম কুমারী উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখতেন, অবশ্য বড় হওয়ার পর। তিনি এই দুজনের মধ্যে লিয়াজো বা দূতের কাজ করতেন না তো? কেন তা করবেন? যে আমলের কথা বলছি, তখন বিবাহ পরবর্তীকালে আর পূর্ব সম্পর্কের রেশ রাখত না। আর তাছাড়া দ্বিজ দাসও তেমন নিম্নরুচির মানুষ ছিলেন না। আর প্রসঙ্গত বলে রাখা ভালো যে কুসুম ও হরিদাসের ঘটনার সময় দ্বিজ দাস ছিলেন শিশু মাত্র। তিনি বড় হয়ে যোগাযোগ রচনা করেছিলেন। ততদিনে কুসুম কুমারীর 4-5টি সন্তান হয়ে গেছে। যাই হোক, কলকাতায় এসে দ্বিজ দাস সেই সম্পর্ক রক্ষা করতেন। কুসুম কুমারীও তাকে বরাবরই শ্রদ্ধা করেছেন। তা স্নেহটা কি হরিদাসের ভাইপো বলেই? সেটাও হতে পারে। আচ্ছা, আমরা কাশীর ঘটনা, রজতের প্রতি স্নেহ, দ্বিজ দাসের প্রতি প্রশ্রয় ইত্যাদি থেকে যদি অনুমান করি যে কুসুম কুমারী কোনো দিনই হরিদাসকে ভোলেননি এবং মনে মনে তিনি দ্বিচারিণী ছিলেন। মানুষের মনের গূঢ় অভ্যন্তরের খবর পাওয়া তো দুষ্কর। একটা কথা বলা যেতে পারে, বাল্য প্রণয়ের শিকড় খুব গভীরে প্রথিত থাকে না, তাই সহজেই উৎপাটিত হয়। তবু আমরা এই কূট সন্দেহের তীব্র কোনো প্রতিবাদ করব না। এমন হতেও পারে যে মাঝে মাঝে হরিদাসের কথা ভাবতে কুসুম কুমারীর ভালো লাগত। আমাদের আরও সন্দেহ হয় যে কাশীতে দুজনের সাক্ষাৎকারটি মোটেই আকস্মিক ছিল না। পতি বিয়োগের পর তিনি হরিদাসের আসঙ্গ লিপ্সু হয়ে পড়েন এবং যোগাযোগের মাধ্যমে নির্দিষ্ট সময়ে দুজনের কাশীতে দেখা হয়। এই সাক্ষাৎকার ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং আমাদের সন্দেহ যে যোগাযোগটা ঘটেছিল ওই দ্বিজ দাসের মাধ্যমেই। কাশীর সাক্ষাৎকারটির বিষয়ে কিছু সন্দেহের অবকাশ থাকলেও থাকতে পারে। পূর্ব পরিকল্পনার বিষয়টাও উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আসঙ্গ লিপ্সা কথাটি প্রতিবাদযোগ্য। আমাদের বিশ্বাস
কুসুম কুমারী পতিব্রতা এবং অতি সুখী গৃহবধূ ছিলেন। তাঁর দাম্পত্য জীবন খুবই সুখের হয়েছিল বলে কথিত আছে। তিনি 6টি সন্তানের জননী ছিলেন। এই রমণী হয়তো হরিদাসের জন্য দুঃখ অনুভব করতেন, কারণ তার বিরহে হরিদাস বিভাগী হয়ে যান। এই কাহিনীতে অনেক যুক্তি বহির্ভূত ফাঁক আছে, তবু আমরা এই কাহিনীর পরিণতি জানতে চাই। তাহলে রজত ঘোষালের প্রসঙ্গে একটু ফিরে আসতে হবে। পুষ্প রজতকে মানুষ করেছিলেন কঠোর অনুশাসনের মধ্যে। রজত তার বাবার মতোই শান্ত, ধীমান, মৃদুভাষী এবং নিরীহ পুরুষ ছিলেন। মাকে তিনি জগদ্ধাত্রীর মতো শ্রদ্ধা করতেন। এই মাতৃভক্তিই তাকে কৃতী করে তুলেছিল। মাকে খুশি করবার জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন। হরিদাসের প্রতি পুষ্পর অনুরাগ দেখে তিনি নিজের পিতাকেও পরম শ্রদ্ধা করতে শেখেন। আবার তার গল্প কেন? পুষ্প তার ছেলের সঙ্গে একটা রসিকতা প্রায়ই করতেন। তিনি রজতকে বলতেন যে তুই বাঙালি আর আমি বিহারি। হয়তো বাঙালির ছেলে বলেই এই রসিকতা। রজত ঘোষাল অবশ্য বাংলা মোটেই ভালো জানেন না, তবে নিজেকে তিনি আধা বাঙালি বলেই স্বীকার করেন। তিনি বয়ঃপ্রাপ্ত হওয়ার পর পুষ্প একটি বাঙালি মেয়ের সঙ্গেই তার বিয়ে দেন। এই সিদ্ধান্তের মধ্যেও এই মহান মহিলার সুগভীর ভালোবাসা আর পতিপরায়ণতার পরিচয়ই আছে। পুষ্পকে কুসুম কুমারীর চেয়ে অনেক মহিয়সী বলে আমাদেরও মনে হয়। এই মীমাংসা আপাতত মুলতুবি থাক, কিন্তু আমরা স্বীকার করতে বাধ্য যে পুষ্পর মতো সাহসিকতা ও একমুখীন মহিলা বিরল। তার কাহিনী থেকে মনে হতে পারে যে হরিদাসের সঙ্গে তার সংসর্গের কথা বরাবর চাপা থেকে গেছে এবং কোনো হইচই হয়নি। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তার চরিত্র নিয়ে বেশ বড় রকমের শোরগোল তোলে। তাতে পুষ্পর পরিবারও রেহাই পায়নি, কিন্তু পুষ্প এতে মোটেই ঘাবড়াতেন না। তিনি সতেজে বলতেন, আমি এক গামিনী সতী নারী, দ্বিতীয় কোনো পুরুষকে কখনো দেহে বা মনে আমি কামনা করিনি। আমার কোনো কলঙ্ক নেই। তিনি আমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি বটে, কিন্তু মালা বদলি যদি বিয়ে হয় তাহলে তো আর এত ঘর ভাঙাভাঙি হতো না। রাজনীতির সূত্রেই তিনি পাটনায় আসেন। পুত্র ও পুত্রবধূকে ডেকে বলেন, আমার কলঙ্ক নিয়ে যদি তোমাদের অস্বস্তি থাকে তো তোমরা খুলে বলো, আমি আলাদা বাসা করে থাকব। রজত অবশ্য দৃঢ়ভাবেই বলেছিল, কেন তুমি আলাদা হবে মা? লোকে যা বলে বলুক, আমি তো তোমার আর বাবার সম্পর্ক কেমন ছিল তা জানি। আর পুত্রবধূ, তিনি কি বলেন? পুত্রবধূ মঞ্জু তার শাশুড়িকে ভীষণ ভালোবাসত, কারণ পুষ্পর মধ্যেই ছিল এক শাশ্বত মুক্ত নারীর রূপ। মহাভারত রামায়ণেই যাদের দেখা পাওয়া যায়, তেমন তেজি, তেমনি দৃপ্ত, তেমনি এক গত প্রাণা প্রতিব্রতা। আজকালকার মুক্তিকামী নারীরা শুধু পুরুষের থোতা মুখ ভোঁতা করতে চায়, তাতে পুরুষেরও যায় আর নারীরও যায়। একজন মহিলার প্রশংসা করতে গিয়ে গোটা নারী সমাজকে ধিক্কার দেওয়াটা তো অন্যায়। সব মেয়েই পুরুষ বিরোধী নয়, এবং পুরুষেরাও নয় গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। মনে রাখবেন, মেয়েরা কখনো পুরুষকে রেপ করে না, বরং পুরুষরাই মেয়েদের করে। বিতর্ক এড়ানোর জন্য আমরা কথাটা মেনে নিচ্ছি, এবং এই কথাও ঠিক যে পুরুষের ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি, অন্তত আপাত দৃষ্টিতে। তবে সব পুরুষই রেপিস্ট নয়, কিন্তু রেপ করবার ক্ষমতা তাদেরই আছে। তবে এর দ্বারা মেয়েদের ধ্বংসাত্মক ক্ষমতাকে ছোট করে দেখার তো কোনো মানে হয় না। কিছু ক্ষেত্রে বরং মেয়েদেরই এই ক্ষমতা বেশি, কিন্তু আমরা এইভাবে প্রসঙ্গান্তরে যেতে চাই না।
আর রেপের কথাটা যখন উঠল, তখন এবার আমরা একটি রেপ কাহিনী বরং বিবৃত করি। রেপ? এই কাহিনীর মধ্যে রেপ আসছে কোথা থেকে? ঠিক এই কাহিনীর মধ্যে নয়, তবে ঘটনাটা প্রাসঙ্গিক। রেপটি ঘটেছিল সাঁওতাল পরগনার একটি আদিবাসী বস্তিতে। সেই সব জায়গায় রেপ হলো গিয়ে জল ভাতের মতো ব্যাপার, কারণ ক্ষমতাশালী ধনী ব্যক্তি বা তাদের সশস্ত্র চামচারা গরিব, নিরীহ এবং নিরক্ষর এইসব আদিবাসীদের উপর নানা কারণেই অত্যাচার করে। এ আর নতুন কিছু নয়। আমাদের প্রাসঙ্গিক ঘটনাটি ঘটেছিল গ্রামের একটু বাইরে, একটা জঙ্গল ঘেরা জায়গায়। মধ্যবয়স্কা এক রমণী একটি বাচ্চাকে নিয়ে জঙ্গলে কিছু বুনো ফল পাড়তে যায়। ছেলেটি কৌতূহলের বশে একটি কাঠবিড়ালির পিছু নিয়ে একটু তফাতে গিয়েছিল। ঠিক সেই সময়ই রমণীটি আক্রান্ত হয়। ছেলেটি কাঠবিড়ালির আশ্চর্য গতিবিধি দেখে বেশ উত্তেজিত হয়ে মাসিকে ঘটনাটা বলবার জন্য দৌড়ে ফিরে এসে দেখে যে মাসি সম্পূর্ণ নগ্ন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। দুজন তাকে দুদিক থেকে ঠেসে ধরেছে এবং তৃতীয় ব্যক্তি তাকে ধর্ষণ করছে। যদিও 7-8 বছর বয়সী নিষ্পাপ শিশুটি বুঝতেই পারেনি যে ব্যাপারটা কি, কিন্তু সে মাসির ওই অবস্থা দেখে ভয় পেয়ে পালিয়ে না গিয়ে চিৎকার করতে করতে লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। সে চিৎকার করছিল, ছোড় দো মসি কো, ছোড় দো নেহি তো মারেঙ্গে। প্রতিফলটা হয়েছিল ভয়াবহ। চতুর্থ একজন একটু দূরে পাহারায় ছিল, অথবা নিজের টার্ন আসার জন্য অপেক্ষা করছিল। সেই দুর্বৃত্ত প্রথমে ছেলেটিকে টেনে সরিয়ে আনে এবং পালিয়ে যেতে বলে, কিন্তু ছেলেটা কোনো কথা না শুনে ফের বাধা দিতে গেলে সে ছেলেটাকে 2-4 ঘা দেয়। তাতেও কোনো কাজ না হয় রেগে গিয়ে একটা টাঙি দিয়ে সে ছেলেটাকে কুপিয়ে দেয়। ছেলেটি রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। অতঃপর 4-5 জন পশুর অত্যাচার সহ্য করার পরেও সেই রমণী উঠে দাঁড়ায় এবং শিশুটিকে কোলে নিয়ে ফিরে আসার চেষ্টা করে। অবশেষে গায়ের লোকজন তাদের দেখতে পায় এবং তারাই তাদের উদ্ধার করে। এটা কি নতুন কাহিনীর সূত্রপাত? এটাও একটা পটভূমি রচনার চেষ্টা। সেই রমণীটি সেই গায়েরই বাসিন্দা যেখানে গর্ভবতী পুষ্প একদা আত্মগোপন করেছিলেন। আর শিশুটি হরিপ্রিয়, পুষ্পর নয়নের মণি। রজত ও মঞ্জুর জ্যেষ্ঠ পুত্র হরিপ্রিয়র চেহারায় হরিদাসের কিছু সাদৃশ্য লক্ষ্য করে পুষ্প নাতির নাম হরিদাসের নামানুসারেই রেখেছিলেন। শুধু তাই নয়, পুষ্পর দৃঢ় বিশ্বাস ছিল যে হরিদাসই ফের হরিপ্রিয় হয়ে জন্ম নিয়েছে। হরিপ্রিয় তাই ছিল ঠাকুমার একান্ত প্রিয়, এবং সেও ঠাকুমা ছাড়া কিছুই প্রায় বুঝত না। পুষ্পও নাতিকে সর্বদা কাছে রাখতেন, যেখানে যেতেন সঙ্গে নিয়ে যেতেন। এই ঘটনার সময় পুষ্প ঘোরতর রাজনীতি করছিলেন। ওই আদিবাসী গাঁয়ে মিটিং করতে গিয়ে এই ঘটনাটি ঘটে। হরিপ্রিয়র অবস্থা দেখে পুষ্প উন্মাদের মতন হয়ে যান। তবে যাই হোক, পাটনা এবং পরে কলকাতায় এনে চিকিৎসা করে হরিপ্রিয়কে সুস্থ করে তোলা হয়। কিন্তু শরীরের ক্ষত সারলেও শিশু হরিপ্রিয়র ভিতরের দগদগে ক্ষতগুলো কিন্তু রয়েই গেল। শিশু হরিপ্রিয় এই ঘটনার পর থেকে আর শিশুর মতো কথা বলতো না, শিশুর আচরণও করত না, দুষ্টুমি করত না। সে হয়ে গেল দুঃখী, গম্ভীর, তীক্ষ্ণ চাহনি সম্পন্ন এক অদ্ভুত বালক। তার গহন মনোরাজ্যে কি ঘটছে তা বাইরের কেউই টের পেত না, এমনকি ঠাকুরমাও না। হরিপ্রিয়র পরও তার মা ও বাবার আরও 3টি সন্তান হয়, 2টি মেয়ে ও 1টি ছেলে। কিন্তু হরিপ্রিয়কে ঘিরেই পুষ্পর যক্ষিণীর মতো আগলে থাকা। হরিপ্রিয় বড় হচ্ছে, পরীক্ষায় ভালো ফল করে পাশ করছে, ফুটবল ক্রিকেট খেলছে ঠিকই, কিন্তু তবু এক অদ্ভুত উদাসীনতা, নিজের ভিতরে গুটিয়ে থাকা, আর মাঝে মাঝে
তীক্ষ্ণ চাহনি তার আর গেল না। এই দুর্গেয় বালকের মনোরাজ্যে ঢুকবার অনেক চেষ্টা পুষ্প করেছেন, মাথা ঠুকেছেন, কেঁদেছেন, কিন্তু পারেননি। বুদ্ধিমতী পুষ্প শুধু এটা বুঝতে পেরেছিলেন যে শৈশবের ওই নিষ্ঠুর স্মৃতি থেকে হরিপ্রিয়র মুক্তি নেই। শেষ হলো জন্মান্তর। আজ পড়লাম প্রথম পর্ব। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। আমাদের গল্প পাঠ যদি আপনার একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।